আমাদের অর্ধপরিবাহী ইলেকট্রনিক্স চ্যাপ্টার চলছিল, ঠিক আছে। অর্ধপরিবাহী ইলেকট্রনিক্স চ্যাপ্টারে আমরা আগের ক্লাসে করেছি পিএন জাংশন ডায়োডের সম্মুখ বায়াস, রিভার্স বায়াস, লেখচিত্র, এবং সেখান থেকে আমরা করেছি কি যে একমুখী কারক, ঠিক আছে, রেকটিফায়ার হিসাবে অর্ধপরিবাহী বা হচ্ছে পিএন জাংশন ডায়োড রেকটিফায়ার হিসাবে কিভাবে কাজ করছে। একটা এসি ইনপুট যদি পিএন জাংশন ডায়োডের মধ্য দিয়ে যায়, তাহলে যখন একটা চক্রের হাফ সাইকেলে পিএন জাংশন হচ্ছে কি হবে, ফরওয়ার্ড বায়াসে থাকবে, আর হাফ সাইকেলে রিভার্স বায়াসে থাকবে। যে সাইকেলটাতে ফরওয়ার্ড বায়াস মানে হাফ সাইকেল যেটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস হবে, সেটা দিয়ে সিগন্যাল যাবে, অন্যটা দিয়ে যাবে না। এটা ছিল কি অর্ধ তরঙ্গ একমুখী কারক। দুটো ডায়োড নিয়ে করলে সেখানটা হচ্ছে কি পূর্ণ তরঙ্গ একমুখী আমরা পাচ্ছিলাম। ক্লিয়ার? এবারে আমি আজকের এই ভিডিও শুরু করার আগে একটা ছোট পার্ট বলছি, যেটা কোশ্চেন ব্যাংকে আছে, ওখানটাই লিখে নে, কোনো সমস্যা নেই। লেখ সান্নিধ্যের সান্নিধ্যের নিকটবর্তী দূরত্ব, সান্নিধ্যের নিকটবর্তী দূরত্ব, সান্নিধ্যের নিকটবর্তী দূরত্ব, ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ, সান্নিধ্যের নিকটবর্তী দূরত্ব, ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ। অ্যাকচুয়ালি এটা কোথাকার কোশ্চেন যদি বলি, এটা হচ্ছে রাদারফোর্ডের আলফা কণা বিক্ষেপণ পরীক্ষার ওইটির সঙ্গে রিলেটেড একটা কোশ্চেন। তো রায় মার্টিন বা অনেক জায়গাতে কোশ্চেন ব্যাংকে দেখতে পাবি, তো এই জন্য আমি এটাকে এইখানটায় লিখে দিচ্ছি। সান্নিধ্যের নিকটবর্তী দূরত্ব, অ্যাকচুয়ালি কি হচ্ছে সান্নিধ্যের নিকটবর্তী দূরত্ব, যে এটা একটা নিউক্লিয়াস, যে নিউক্লিয়াসের একটা নিউক্লিয়াস যার পরমাণু ক্রমাঙ্ক জেড। ক্লিয়ার? তাহলে নিউক্লিয়াসে কত আধান আছে? প্লাস জেড ই, ঠিক না? নিউক্লিয়াসের পরমাণু ক্রমাঙ্ক জেড মানে নিউক্লিয়াসে আধান আছে কত? প্লাস জেড ই। কেন কি প্রোটন আর নিউট্রন, নিউট্রনের তো কোনো আধান নেই। বেশ, তো হয়েছিল কি, যেটা রাদারফোর্ডের আলফা কণা পরীক্ষা ছিল, সেখানে আমরা দেখেছিলাম যে গোল্ড ফয়েল মানে সোনার পাতের দিকে আলফা কণাকে ছোড়া হয়েছিল, তাই না? আলফা কণাকে ছোড়া হয়েছিল। তো দেখা যাচ্ছিল যে কিছু আলফা কণা তো সোজা চলে যাচ্ছিল, প্রায় খুব অল্প সংখ্যক আলফা কণা কিছু কোণে বেঁকেছিল, আর প্রায় 20,000-এর মধ্যে একটা আলফা কণা পুরো একদম 180 ডিগ্রি কোণে ঘুরে গিয়েছিল। তো যদি এরকম হয় একটা আলফা কণা, যে আলফা কণাটা একদম সোজা যাচ্ছে, তাহলে কি হবে? এই নিউক্লিয়াস কি মনে হয় যে একেবারে একেবারে নিউক্লিয়াসে গিয়ে ধাক্কা লেগে ফিরে আসে না? একেবারে নিউক্লিয়াসে গিয়ে ধাক্কা লেগে ফিরে আসে না। কারণ কি নিউক্লিয়াস অলরেডি আলফা কণা কিন্তু কি না হিলিয়াম 242+, তাই না? বলেছিলাম আলফা কণা এটা। তো আলফা কণাও পজিটিভ চার্জ, নিউক্লিয়াসও পজিটিভ চার্জ, তো বিকর্ষণ তো করবে। তো বিকর্ষণ, ধরো এই আলফা কণাটা এদিক থেকে যাচ্ছে যাচ্ছে, এ বিকর্ষণ করছে, কি হবে? এই পজিশনে এসে দেখা গেল আলফা কণাটা রেস্ট হয়ে গেল, তারপরে আবার ব্যাক করা শুরু করবে। বোঝা গেল কি? এতটা গিয়ে রেস্ট হয়ে আবার ব্যাক করা শুরু করবে। তো এই যে যে নিউক্লিয়াস থেকে যতটা দূরত্বে এটা কিন্তু স্থির হয়ে পুনরায় ঘুরে গেছে, তার মানে কি নিউক্লিয়াসের সব থেকে কতটা কাছে পর্যন্ত গেছে, ওটাকেই বলছে কি সান্নিধ্য। সান্নিধ্য বলতে কি কতটা কাছে গেছে, ঠিক আছে? ক্লোজেস্ট ডিস্টেন্স মানে সান্নিধ্যের নিকটবর্তী, কতটা খুব কাছে গেছে। তাহলে এখান থেকে আমরা এটাকে লিখবো কিভাবে? 1 নম্বরের কোশ্চেন কি 2 নম্বরের কোশ্চেন? লেখ রাদারফোর্ডের আলফা কণা বিক্ষেপণ পরীক্ষায়, লেখা শুরু করবি। রাদারফোর্ডের আলফা কণা বিক্ষেপণ পরীক্ষায়, রাদারফোর্ডের আলফা কণা বিক্ষেপণ পরীক্ষায়, রাদারফোর্ডের আলফা কণা বিক্ষেপণ পরীক্ষায় একটি আলফা কণা একটি আলফা কণা একটি আলফা কণা নিউক্লিয়াসের নিউক্লিয়াসের সবচেয়ে কাছে নিউক্লিয়াসের সবচেয়ে কাছে
যতটা দূরত্ব গিয়ে, নিউক্লিয়াসের সবচেয়ে কাছে যতটা দূরত্বে গিয়ে পুনরায় ফিরে আসে, পুনরায় ফিরে আসে তাকে সান্নিধ্যের নিকটবর্তী দূরত্ব বলে, তাকে সান্নিধ্যের নিকটবর্তী দূরত্ব বলে। ক্লিয়ার? এখানটায় আমরা কি বলছি শোন, এখানটায় আমরা কোন বল কাজে লাগছে এটার ক্ষেত্রে? স্থির তড়িৎ বল। স্থির তড়িৎ বল একটা কিন্তু সংরক্ষী বল, আর আমরা জানি সংরক্ষী বলের ক্ষেত্রে কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি কাজে লাগে। কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি কাজে লাগে বলতে কি না, যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতিও কাজে লাগে এখানে। তো আমি এখানে বলবো কি, যে আমি ধরে নিচ্ছি প্রথমে ইনফিনিটিতে ছিল, প্রথমে ইনফিনিটিতে ছিল। তো ইনফিনিটিতে থাকাকালীন এই আলফা কণা যার ভর কত এম, এই আলফা কণাটা ভি বেগে যাচ্ছে। ক্লিয়ার? ইনফিনিটিতে থাকাকালীন আলফা কণাটা ভি বেগে যাচ্ছে। তো সেখান থেকে যেতে কি হবে, একদম নিকটবর্তী দূরত্ব যেটা r0 তে পৌঁছলে কিছু সময়ের জন্য রেস্ট হবে, হ্যাঁ কি না? রেস্ট হবে। তো এখানে আমি কি লিখবো, যে লেট, হ্যাঁ, যে যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতি, যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতি অনুসারে, এটা লিখেছি যেটাই, যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতি অনুসারে কি লিখবো, হ্যাঁ, যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতি অনুসারে কি লিখবো, যে পোটেনশিয়াল এনার্জি ইনিশিয়াল প্লাস কাইনেটিক এনার্জি ইনিশিয়াল সমান পোটেনশিয়াল এনার্জি ফাইনাল প্লাস কাইনেটিক এনার্জি ফাইনাল। ক্লিয়ার? ঠিক আছে, পোটেনশিয়াল এনার্জি ইনিশিয়াল প্লাস কাইনেটিক এনার্জি ইনিশিয়াল সমান পোটেনশিয়াল এনার্জি ফাইনাল প্লাস কাইনেটিক এনার্জি ফাইনাল। আগে আমি এইটা লিখে নিই, তারপরে আমি সাইডে সাইডে কি লিখতে হবে লিখে দেবো। আমি ইনিশিয়াল কোনটাকে ধরছি, যখন আলফা কোণাটা অনেক দূরে ছিল, যখন আলফা কোণাটা অনেক দূরে ছিল। তো ওই মুহূর্তে অনেক দূরে যে ছিল বল, অনেক দূরে থাকলে আলফা কণা এবং নিউক্লিয়াসের মধ্যে স্থিতিশক্তি কত হবে? 0। আমরা দুটি আধানের মধ্যে স্থিতিশক্তি কি করে করি? 1/4πε0, একজনের আধান আরেকজনের আধান বাই ডিস্টেন্স স্মল আর। স্মল আর ইনফিনিটি হওয়া মানে কি হবে? পোটেনশিয়াল এনার্জি 0 প্লাস কাইনেটিক এনার্জি কি হবে? হাফ এম ভি স্কোয়ার। ঠিক আছে, এম সাইডে সাইডে লিখছি, এম হচ্ছে কি, ধরি এম সমান আলফা কণার ভর। ঠিক আছে, এম সমান আলফা কণা ভর। আচ্ছা, ভি সমান আলফা কণাটি নিউক্লিয়াস হতে অনেক দূরে থাকা অবস্থায় বেগ, মানে যখন আলফা কণাটা নিউক্লিয়াস থেকে অনেক দূরে ছিল তখন তার বেগ হচ্ছে কত? ভি। গতিশক্তি এটা হলো। আচ্ছা, পোটেনশিয়াল এনার্জি ফাইনাল, পোটেনশিয়াল এনার্জি ফাইনাল বলতে কি, যখন সান্নিধ্যের নিকটবর্তী দূরত্বে পৌঁছে গেছে তখন পোটেনশিয়াল এনার্জি। তখন পোটেনশিয়াল এনার্জি বলতে কি, নিউক্লিয়াস হচ্ছে জেডি, নিউক্লিয়াসের আধান। এখন আলফা কণা পৌঁছে গেছে, আলফা কণার আধান কত হবে? +2e। একই না বল? আলফা কণার আধান কত? +2e। আলফা কণা মানে 2 একক পজিটিভ চার্জ, +2e। তাহলে এই একটা আধান যেটা হচ্ছে কত? +জেডি, আর এই একটা আধান যেটা হচ্ছে +2e, তাদের মধ্যে গ্যাপ আর, তাহলে পোটেনশিয়াল এনার্জি কত হবে? 1/4πε0। একটা আধান কত? জেডই, আরেকটা আধান কত? 2e ডিভাইডেড বাই আর। পোটেনশিয়াল এনার্জি কিন্তু স্কোয়ার করা যাবে না, বল নয়, এটা স্থিতিশক্তি। দুটি আধান বাই ডিস্টেন্স প্লাস কাইনেটিক এনার্জি কত হয়ে যাবে? 0, কেন কি ওই মুহূর্তে এসে স্থির হয়েছে। ঠিক আছে, আচ্ছা, এখানটায় লিখে দেবো কি না, জেড সমান নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক বলে দিচ্ছি, পরমাণু ক্রমাঙ্ক, আর হচ্ছে স্মল আর সমান
সান্নিধ্যের নিকটবর্তী দূরত্ব, সান্নিধ্যের নিকটবর্তী দূরত্ব স্মল আর হচ্ছে কি সান্নিধ্যের নিকটবর্তী দূরত্ব। ক্লিয়ার? বেশ, এখান থেকে আমরা কি চাইছি? স্মল আর। হয়ে যাবে না? স্মল আর কত ক্যালকুলেট করে দিলে এটা স্মল আর হয়ে যাবে। দেখ এখান থেকে স্মল আর সমান 2z² ডিভাইডেড বাই 4πε0, নিচে চলে আসবে m v², আর ওপরে চলে যাবে 2। তো এটা হলে কত হচ্ছে? স্মল আর সমান 4 কেটে যাবে z² ডিভাইডেড বাই πε0 m v²। ঠিক আছে? এই ছবিটা তোরা এঁকে নেবে, +2e, এইখানে লিখবি রেস্ট বলে, আর এটা হচ্ছে কি এরকম করে লাইন টেনে নিবি, এটা বলবি যে অসীম দূরত্বে, অসীম দূরত্বে। বেশ, এই কোশ্চেন তোদেরকে যদি এরকম দিয়ে দেয় যে একটি আলফা কণাকে নিউক্লিয়াসের দিকে ছুড়ে দিলে সেটি কত সর্বনিম্ন কত দূরত্ব পর্যন্ত যাবে, বা সান্নিধ্যের নিকটবর্তী দূরত্ব আলফা কণার কতটা কাছ পর্যন্ত যাবে, ওই একই জিনিসই বলছে। ক্লিয়ার? ওই একই জিনিসই বলছে এখানে। হয়ে গেছে সবার? আচ্ছা ঠিক আছে, সাইডের থেকে লিখে নে। ছবিটুকু নিয়েছি সবাই? এবারে আমাকে একবার বইটা দিবি। তোদের বইতে যেটা হচ্ছে সবাই অর্ধপরিবাহী ইলেকট্রনিক্স চ্যাপ্টার যেটা আছে, এই চ্যাপ্টারের একদম প্রথম পৃষ্ঠা সবাই খুলবে, একদম প্রথম পৃষ্ঠা। ঠিক আছে? অর্ধপরিবাহী ইলেকট্রনিক্স একদম প্রথম পৃষ্ঠা। আমরা কোনো ধাতু পৃষ্ঠের ওপরে আলো ফেললে সেখান থেকে ইলেকট্রন নির্গত হতে দেখেছি, হ্যাঁ কি না? যাকে কি বলে? যাকে আলোক তড়িৎ ক্রিয়া বা ফটো ইলেকট্রিক এফেক্ট বলে। আর আমরা এটাও পড়েছি যে ইলেকট্রনকে বের করতে গেলে মিনিমাম একটা এনার্জির প্রয়োজন, যাকে আমরা বলি কি? কার্য অপেক্ষক। ক্লিয়ার? তো যে ইলেকট্রন ধাতু পৃষ্ঠে আলো ফেললে তার জন্য নির্গত হচ্ছে, তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি কি? ফটো ইলেকট্রন। ঠিক আছে? এছাড়াও আরো কি কি পদ্ধতিতে আমরা কোনো ধাতু পৃষ্ঠ থেকে বা কোনো ধাতু থেকে ইলেকট্রন নির্গত করতে পারি? না, ওটাকে হিট মানে গরম করে। সব কথা হচ্ছে কি যে ইলেকট্রন একা একা কোনো ধাতু থেকে বেরোতে পারবে না, একটা মিনিমাম এনার্জির প্রয়োজন, কার্য অপেক্ষক যাকে বলছি। আমি আলো ফেলে ওই কার্য অপেক্ষকটাকে সাপ্লাই করতে পারি, অথবা তাপ দিয়েও করতে পারি। ক্লিয়ার? আলো ফেললে যে ইলেকট্রন বেরোচ্ছে এই ঘটনাটাকে আমরা বলছি আলোক তড়িৎ ক্রিয়া, ইলেকট্রনকে কি বলছি? ফটো ইলেকট্রন। আর উত্তপ্ত করলে ইলেকট্রন বেরোচ্ছে তাকে আমরা কি বলছি? থার্মো এমিশন বলতে পারি। ঠিক আছে? বা হচ্ছে কি এইটাকে বলে কি? থার্মিয়ন। পেজ নাম্বার 338 ছায়া প্রকাশনী বই, প্রথমে দেখ সংজ্ঞা কি লেখা আছে। 383 পেজ নাম্বার 383 ছায়া প্রকাশনী বই। এখানে আছে তাপীয় নিঃসরণ। আমি আর লিখছি না, এটা এই বছর নতুন অ্যাড হয়েছে, কোনো বছরই ছিল না, বাট এখানটায় হচ্ছে সিলেবাসের প্রথম হেডলাইনে লেখা আছে এটা। তো আমি কেন এটাকে এই সময় নিচ্ছি প্রথম না নিয়ে, কেন কি ডায়োড আমরা দেখেছি পিএন জাংশন ডায়োড কি করে? এসি কে একমুখী করে, তাই না? তো প্রথম যখন ডায়োড মানে সেমিকন্ডাক্টর আবিষ্কার হয়নি, তখন কিন্তু বেশিরভাগ ইলেকট্রনিক্স এর কাজগুলো কিন্তু এই যে তাপীয় নিঃসরণের উপরে ভিত্তি করে করা হতো, মানে মানে বায়ু শূন্য ডায়োডকে কাজে লাগিয়ে করা হতো। পরে যখন পিএন জাংশন ডায়োড হয়ে গেল, তখন কিন্তু এগুলো দু একটা ক্ষেত্র ছাড়া আর কিন্তু কোথাও বেশি ব্যবহার করা হয় না। তো খাতায় হেডিং লিখবি যে তাপীয় ইলেকট্রন নিঃসরণ,
তাপীয় ইলেকট্রন নিঃসরণ বলে হেডিং লিখবি। তাপীয় ইলেকট্রন নিঃসরণ বলে হেডিং লিখবি। তাপীয় ইলেকট্রন নিঃসরণ, তাপীয় ইলেকট্রন নিঃসরণ। এখানে সংজ্ঞা খুব ভালোভাবেই লেখা আছে। সংজ্ঞাটা কি, যে বাইরে থেকে তাপ শক্তি প্রয়োগের দরুন ধাতু থেকে ইলেকট্রন নিষ্ক্রান্ত বা নিঃসৃত হওয়ার ঘটনাকে তাপীয় নিঃসরণ বা তাপীয় ইলেকট্রন নিঃসরণ বলা হয়ে থাকে। আর নিঃসৃত ইলেকট্রনগুলোকে কি বলে, থার্মিয়ন বলে। ক্লিয়ার? থার্মিয়ন বলে। আচ্ছা, এবারে কথা হচ্ছে যে যদি উষ্ণতা হচ্ছে 0 কেলভিন হয়, যদি উষ্ণতা 0 কেলভিন হয়, তাহলে তো ইলেকট্রন বেরোনোর কোনো প্রশ্নই নেই। কেন কি 0 কেলভিন সব থেকে মিনিমাম টেম্পারেচার, যেখানে আমরা ধরে নিই যে কণাগুলোর গতিশক্তি শূন্য। ক্লিয়ার? যত তাপ বাড়ানো হবে তত এনার্জি, যত আমি তাপ দেব বা উষ্ণতা বাড়াবো তত কি হবে, ইলেকট্রনগুলোর গতিশক্তি বৃদ্ধি পাবে, একটা সময় ধাতু ছেড়ে বাইরে বেরিয়ে যাবে। এবারে বলা হচ্ছে যে যে কোনো, আমরা যখন কোনো ঘরের উষ্ণতাতে কি হয়, ঘরের উষ্ণতাতে কোনো ধাতু থেকেও ইলেকট্রন বেরিয়ে আসে, কিন্তু এসে কি হয়, এসে হয় কি, ধরো এটা একটা ধাতু, ভালো করে বুঝবি, এটা একটা ধাতু, ধাতুর মধ্যে অনেক মুক্ত ইলেকট্রন আছে। নর্মাল টেম্পারেচার, যেটা ঘরের উষ্ণতা, সেটাতে কি হয়, এখান থেকে ধরো কিছু ইলেকট্রন নির্গত হয়েছে, এসে কি হয়, এতটা গতিশক্তি হয় না যে ছেড়ে বাইরে বেরিয়ে চলে যাবে, এতটা হয় না। তাহলে কি হবে, ইলেকট্রনগুলো এসে কি হবে, ধাতুর পৃষ্ঠে জমা হবে। ঠিক আছে? ধাতুটাকে আবৃত করে দেবে, মানে ধাতুর মুক্ত পৃষ্ঠে ইলেকট্রনগুলো এসে জমা হবে। এটা হচ্ছে, এরপরে যখন আর এক্সট্রা ইলেকট্রন যেতে চাইবে তখন কি করবে, এই আবৃত আধান একে বিকর্ষণ করে ভেতরেই রেখে দেবে। তার মানে আমি যদি এই ধাতু থেকে ইলেকট্রন বার করতে চাই, এই যে যে আবৃত করে রেখেছে এদেরকে সরিয়ে দেওয়া উচিত, নাকি না? তো সরিয়ে দেওয়ার জন্য আমি করলাম এদিকে একটা পজিটিভ প্লেট। পজিটিভ প্লেট মানে কি, একটা পজিটিভ প্লেট করেছি মানে কি হচ্ছে, একটা পজিটিভ বিভব দিয়েছি। তো ইলেকট্রন গুলোকে যদি টেনে নেয় তাহলে কি হবে, নতুন ইলেকট্রন বাইরে আসার চান্স হবে, হ্যাঁ কি না? সিম্পল। তো এখান থেকে চলে আসবি ওই পেজে, ওই পেজে একটা দেখ, বলছে যে ওই পেজের ডান সাইডে আছে, কি বলা হচ্ছে দেখ, যে প্রতিটি ধাতু থেকে তাপীয় ইলেকট্রন বেরিয়ে আসে, ওই ইলেকট্রনগুলি ধাতুর ওপরের পৃষ্ঠে একটি পাতলা ঋণাত্মক তড়িৎযুক্ত ইলেকট্রনের স্তর তৈরি করে, একে আবৃত আধান বলে। ঠিক আছে? পরবর্তী যে কোনো ইলেকট্রন ওই স্তর দ্বারা বিকর্ষণের ফলে ধাতুর মধ্যেই থেকে যায়, বেরিয়ে আসতে পারে না। কারোর অসুবিধা আছে কিনা? মানে প্রথমে যে ইলেকট্রন গুলো তৈরি মানে বেরিয়ে আসবে তারা ওপরে একটা স্তর তৈরি করে ফেলবে। ঠিক? এবারে বায়ুশূন্য ডায়োডে কি করা হচ্ছে, সিম্পল আমি একটা ডায়াগ্রাম করছি। বায়ুশূন্য ডায়োড মানে ভেতরটাকে বায়ুশূন্য করেছে, ভেতরটাকে বায়ুশূন্য ডায়োড করেছে। সিম্পল আমি এখানে নিচ্ছি কি, যে বায়ুশূন্য ডায়োড ধরো এরকম টাইপের, আমি বললাম যে এরকম টাইপের হচ্ছে কি, কোনো একটা বায়ুশূন্য ডায়োড করেছি। কি করা হচ্ছে, এর ভেতরে কি হবে, সিলিন্ড্রিক্যাল টাইপের একটা মেটাল নেওয়া হবে। ঠিক আছে? প্রথমে হচ্ছে একটা ফিলামেন্ট করে নিচ্ছি। ঠিক আছে? একটা ফিলামেন্ট আমি করে নিচ্ছি। কিরকম ফিলামেন্ট করব, এখান থেকে এরকম করে একটা ফিলামেন্ট করে নিচ্ছি। ঠিক আছে? এরকম করে একটা ফিলামেন্ট করে নিলাম। তো এটা হচ্ছে কি, উত্তপ্ত হবে। একে কভার করে থাকবে কি, একে কভার করে থাকবে একটা, একে কভার করে থাকবে একটা মেটালের প্লেট। ঠিক আছে? তো ফিলামেন্ট কি হবে, গরম হবে। ফিলামেন্ট গরম হবে, এখানে কোনো হাই ভোল্টেজ সোর্স জোড়া আছে। ঠিক আছে? হাই ভোল্টেজ সোর্স জোড়া আছে। আচ্ছা, তো ফিলামেন্ট যত উত্তপ্ত হবে, একে ঘিরে থাকা যে মেটালের যে সিলিন্ড্রিক্যাল টাইপ যেটা আছে, সেটা হচ্ছে কি, সেখান থেকে ইলেকট্রন বেরোতে থাকবে, কেন কি ও উত্তপ্ত হয়েছে। অনেক সময় ফিলামেন্টটাকেও ক্যাথোড হিসাবে ইউজ করা হয়। দেখ, যে ইলেকট্রন ছাড়বে সে ক্যাথোড, কেন কি ইলেকট্রন নিঃসৃত হচ্ছে, মানে আমি ধরে নেবো কি, দেখ এখান থেকে ইলেকট্রন নিঃসৃত হয় ক্যাথোড থেকে, আমরা জানি ক্যাথোড রশ্মি। ঠিক? আচ্ছা, এবারে কি হচ্ছে, একে আবৃত করে থাকবে বাইরে আরেকটা লেয়ার। ঠিক আছে?
যেটাকে আমরা কি বলবো কালেক্টর, যেটাকে আমরা কি বলবো কালেক্টর, এটা হচ্ছে কি কালেক্টর বা অ্যানোড। অ্যানোড বলছি, আরে যেমনটা আমরা বলেছিলাম না ফটো ইলেকট্রিক এফেক্টের ক্ষেত্রে, এটাতে আলো এসে পড়েছিল, এখান থেকে ইলেকট্রন বেরিয়েছিল, আর যে ইলেকট্রন গ্রহণ করেছিল তাকে আমরা কি বলেছিলাম কালেক্টর আর হচ্ছে অ্যানোড, একই না? সেম জিনিস চলছে, শুধু এখানটায় কি করা হয়েছে, এখানে আলো ফেলে ইলেকট্রন বার করা হয়েছিল, এখানে ফিলামেন্টের সাহায্যে উত্তপ্ত করে ইলেকট্রন বার করা আছে। ব্যাস, শুধু কি বড় তুই এটাকে কি করতে পারিস, এটাকে কোনো ব্যাটারির পজিটিভের সঙ্গে জুড়ে রাখতে পারিস, যদি কোনোভাবে হচ্ছে এটাকে হচ্ছে একটা পজিটিভ রাখা যায়, তাহলে ইলেকট্রনকে কি করবে টানবে নিজের দিকে। ক্লিয়ার? বেশ, এবারে তুই নিজেই ভাব, আমরা ফটো ইলেকট্রিক এফেক্টে এই দিকটাকে পজিটিভ রেখে এইটাকে নেগেটিভ রেখেই করেছিলাম, হ্যাঁ কি না? ইলেকট্রন কারেন্ট, এখান থেকে কারেন্ট পাওয়া যাচ্ছিল। এরপরে আমরা নিবৃত্তি বিভবেরও তো সংজ্ঞা পড়েছিলাম। নিবৃত্তি বিভবের কি পড়েছিলাম, যে যদি এটাকে উল্টো করে দেওয়া হয়, মানে এটা নেগেটিভ এটা পজিটিভ, তাহলে এটা যদি নেগেটিভ হয়ে যায় তাহলে কি করবে ইলেকট্রনকে, এই ইলেকট্রনটা যখন এদিকে যেতে চাইবে একে বিকর্ষণ করে দেবে, আসতে দেবে না। একটা মিনিমাম নেগেটিভ ভোল্টেজ হবে যার জন্য ইলেকট্রন ওদিকে যাবে না, কারেন্ট কোনো পাওয়া যাবে না। যেমনটা আমরা পিএন জাংশনে পড়েছি ফরওয়ার্ড বায়াস রিভার্স বায়াস, ফরওয়ার্ড বায়াসে পিএন জাংশনের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, রিভার্স বায়াসে পিএন জাংশনের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে না। সিমিলারলি এটা একটা হচ্ছে কি বায়ু শূন্য ডায়োড, যদি আমি অ্যানোড প্লেটটাকে ব্যাটারির পজিটিভের সঙ্গে ক্যাথোডটাকে নেগেটিভের সঙ্গে জুড়ে রাখি তাহলে কারেন্ট পাওয়া যাচ্ছে। ক্লিয়ার? ওটাকে আমরা কি বলবো ফরওয়ার্ড বায়াস। যদি আমি একে উল্টো করে জুড়ে দিই, মানে অ্যানোডটাকে মানে কালেক্টরটাকে নেগেটিভ আর এই ক্যাথোডটাকে পজিটিভের সঙ্গে জুড়ে দিই, তাহলে কি হবে কারেন্ট পাওয়া যাবে না। মানে সেই তো ব্যাপার হলো যে ফরওয়ার্ড বায়াসে কারেন্ট যাচ্ছে, রিভার্স বায়াসে কারেন্ট যাচ্ছে না, মানে একমুখী প্রবাহ হচ্ছে, মানে ডায়োডের মতো কাজ করছে। ক্লিয়ার? তাহলে এখানে আমরা দেখাবো কি যে এই যে যে এই যে যে আমরা লিখেছি যে বায়ু শূন্য ডায়োড, তোরা কি কি ছবি আঁকবি, শুধু এই ছবিটা একটু রাফ ডায়াগ্রাম করতে পারিস, রাফ ডায়াগ্রাম এরকমই দেখাবি, আমি লিখে দিচ্ছি কিছু, বেশি অত হচ্ছে কি ফ্যান্সি ছবি আঁকতে হবে না। ফিলামেন্ট, ঠিক আছে, এটাকে লিখবি কি বায়ু শূন্য ডায়োড, বায়ু শূন্য ডায়োড। হ্যাঁ, আমি কি লিখে রেখেছি ওখানে, ওখানে লিখে রেখেছি তাপীয় নিঃসরণ, তারপরে লিখেছি কি বায়ু শূন্য ডায়োড, আর আবৃত আধান বইতে ছিল। ক্লিয়ার? হ্যাঁ, কি বলছি, যেটা ফিলামেন্টকে ঘিরে রেখেছে সেটাই হচ্ছে কি ক্যাথোড, ক্যাথোড, যেটা ফিলামেন্টকে ঘিরে রেখেছে সেটাই হচ্ছে ক্যাথোড, আর যেটা ব্যাটারির পজিটিভের সঙ্গে জোড়া আছে সেটা হচ্ছে কি অ্যানোড। বেশ, এটা হচ্ছে ক্যাথোড, এটা হচ্ছে অ্যানোড, এরকম করে জুড়ে দিলাম। এটা হচ্ছে কি বায়ুশূন্য ডায়োডের প্রতীক, বায়ুশূন্য ডায়োডের প্রতীক কি হচ্ছে অ্যানোডটা যেমন আমরা করছি ক্যাথোডকে এরকম করে করা হয়েছে ক্যাথোড। ক্লিয়ার? ক্যাথোডটা হচ্ছে এটা একটা রাউন্ডের মধ্যে এরকম করে সিম্বল দিচ্ছি কি বায়ুশূন্য ডায়োড। শোন, এখানটায় আমরা কি বলছি এবার, এই এটাকে আমরা ফরওয়ার্ড বায়াস আর রিভার্স বায়াস কি করে করতে পারি। শোন, আমরা চাই অ্যানোডের সাথে যদি ব্যাটারির পজিটিভ জোড়া থাকে তাহলে ফরওয়ার্ড বায়াস, ঠিক আছে? তো দেখ, অ্যানোড, এটা অ্যানোড, এটা ক্যাথোড, তাই তো, এটা অ্যানোড এটা ক্যাথোড, অ্যানোডের সাথে যদি ব্যাটারির পজিটিভ প্রান্ত জোড়া হয়, ঠিক আছে, তাহলে হবে কি ফরওয়ার্ড বায়াস, ফরওয়ার্ড বায়াস। ক্লিয়ার? আর যদি উল্টো করে জোড়া হয়, অ্যানোডের সাথে যদি হচ্ছে কি অ্যানোডের সাথে যদি ব্যাটারির নেগেটিভ জুড়ে দেওয়া হয় তখন হয়ে যাবে কি না রিভার্স বায়াস।
এটা হচ্ছে কিনা রিভার্স বায়াস। রিভার্স বায়াস। আচ্ছা, ফরওয়ার্ড বায়াসে আমরা জানি কারেন্ট যাবে। কারেন্ট যাবে মানে কি? কারেন্ট যাবে বলতে আমরা এটাকে বলতে পারি কি, শর্ট সার্কিট বলতে পারি, ঠিক আছে। আর রিভার্স বায়াসে কি হবে? ওপেন সুইচ, মানে কারেন্ট যাবে না। হ্যাঁ, ওপেন সুইচ। ফরওয়ার্ড বায়াস শুধু ডায়াগ্রাম এঁকে যাবি, আমি শুধু ডায়াগ্রামে প্রতীক এঁকেছিস, তারপরে ফরওয়ার্ড বায়াস রিভার্স বায়াস শুধু ছবি আঁকতে হবে। আমি কি বলেছি? আমি কি বলেছি শোন, ক্যাথোড থেকে ইলেকট্রন বেরোবে, যদি ওই ইলেকট্রনটাকে আমি অ্যানোডে পেতে চাই, তাহলে অ্যানোডকে কি করতে হবে? ব্যাটারির পজিটিভের সঙ্গে জুড়ে রাখতে হবে, তাহলে তো ক্যাথোড থেকে যাওয়া ইলেকট্রন গুলোকে অ্যানোড টানতে পারবে। ক্লিয়ার? এটাকে আমরা ফরওয়ার্ড বায়াস বলছি, মানে কারেন্ট পাবো। আর যদি ক্যাথোড থেকে তো ইলেকট্রন বেরোচ্ছে, অ্যানোডকে যদি নেগেটিভ টার্মিনালের সঙ্গে জুড়ে রাখি, তাহলে ইলেকট্রন যাবে না, ওখানে কারেন্ট পাওয়া যাবে না, ওটাই রিভার্স বায়াস। এবারে যেটা আমরা একমুখী কারক হিসাবে যেটা পিএন জাংশন ডায়োডকে ব্যবহার করেছিলাম, সেটা এখানে দেখাবো। এখন সিলেবাসে দিয়ে রেখেছে, এই জন্য বলছি, ঠিক আছে। এবার লেখ, এদিকে করছি, বায়ুশূন্য ডায়োড একমুখী কারক। ডায়োড মানেই কিন্তু একই দিকে প্রবাহ, একই দিকে গতি বোঝাবে, তাই না? ডায়োড পিএন জাংশনে যেমন কাজ ছিল এখানে তাই হবে। এবার দেখ, আমি করলাম কি, এটা হচ্ছে কি একটা এসি ইনপুট, যেমনটা আমরা পিএন জাংশন ডায়োডে করেছিলাম, এসি ইনপুট। আচ্ছা, এসি ইনপুট, আমরা এখানে একটা ডায়োড জুড়েছিলাম না? পিএন জাংশন ডায়োড জুড়েছিলাম তো, সেম এখানটা কি করব, একটা বায়ু শূন্য ডায়োড জুড়বো। বায়ু শূন্য ডায়োডের এরকম করলাম, এটা এটা হচ্ছে কি বায়ু শূন্য ডায়োডের, এটা হচ্ছে অ্যানোড, এটা হচ্ছে ক্যাথোড, ঠিক আছে, ক্যাথোড। আচ্ছা, এবারে কি করব, এখানে একটা লোড রেজিস্ট্যান্স দিয়েছিলাম, এখানেও তাই করব, লোড রেজিস্ট্যান্স দিয়ে কি করব, এখানে একটা বের করে দেব, এটাকে লিখবো কি না আউটপুট বলে, এটা হচ্ছে আউটপুট। এবারে ছবিটা এঁকে দেবো কিরকম, যেহেতু আমি একটা জুড়েছি, তাহলে ছবিও কি হবে, একটা করে রিপিল পাওয়া যাবে। আর দুটো জুড়লে কি হতো, দু সাইডে, তাহলে কি হতো, পূর্ণ তরঙ্গ একমুখী করো, একটাতেই চলবে আপাতত। এখানে কি করব, এটাকে আমি ছবি আঁকবো এরকম করে, এটাকে লিখবো কিনা এসি ইনপুট, লেখো চিত্রটা, এসি ইনপুট, এটা এসি ইনপুট। যেহেতু আমি একটাই জুড়েছি, তাহলে কি হবে, প্রথম চক্রে পজিটিভ যেটা সেটা আসবে, ঠিক আছে, প্লাস, কেন কি দেখ, অ্যানোড প্লাস হলেই প্রথমটা প্লাসে আসবে, মাইনাস পাওয়া যাবে না এখানটায়, ঠিক আছে। তারপরে তারপরে এটা প্লাস হলে পাওয়া যাবে, মাইনাসটা নেগেটিভ দিকে, উল্টো দিকেরটা পাওয়া যাবে না, এরকম করে। এটা হচ্ছে কি অর্ধ তরঙ্গ একমুখী কারক। তো এটা কি পাওয়া গেল, ডিসি আউটপুট, ডিসি আউটপুট। আমরা তাহলে এখন কি করলাম, বায়ু শূন্য ডায়োড করলাম, ঠিক আছে, বায়ু শূন্য ডায়োড করলাম। কেন আমি এটাকে এখানে নিয়েছি, কারণ এবার দেখ বুঝতে সুবিধা হয়েছে কিনা, কারণ কি আমরা পিএন জাংশন ডায়োড অলরেডি আগে করেছি, এই জন্য আমাদের এটা ইজি হয়ে গেল। সিমিলারলি আমি বায়ু শূন্য ট্রায়োড, এরপর তোদের এখানে আছে না হেডিং, বায়ু শূন্য ট্রায়োড এখন করাবো না, ট্রানজিস্টর করানোর পরে ওটা করাবো, তাহলে ওটা বুঝতে সুবিধা হবে। ক্লিয়ার? ক্লিয়ার? চল এবারে হেডিং লিখবি, যে এখানটায় হেডিং লিখবি যে আমরা আমরা দেখেছিলাম যে যেটা হচ্ছে পিএন জাংশন ডায়োড, এই পিএন জাংশন ডায়োডে, এই পিএন জাংশন ডায়োডকে আমরা
পিএন জাংশন ডায়োডকে ফরওয়ার্ড বায়াসে করলে কি হবে, পিএন জাংশন ডায়োডকে ফরওয়ার্ড বায়াসে করলে তার মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছিল, আর রিভার্স বায়াসে করলে কারেন্ট তার মধ্যে যাচ্ছিল না বলতে খুব অল্প কারেন্ট যাচ্ছিল, ঠিক না? যদি বলি ফরওয়ার্ড বায়াসে কারেন্ট যাচ্ছে কিসের জন্য, কোন চার্জ ক্যারিয়ারের জন্য, মেজর চার্জ ক্যারিয়ার জন্য, ঠিক আছে? মেজর চার্জ ক্যারিয়ার মানে সংখ্যাগুরু আধানবাহক যেগুলো, মানে পি সাইডের হোল আর এন সাইডের ইলেকট্রন গুলোই কিন্তু এখানটায় কারেন্ট মানে তড়িৎ প্রবাহ করছে যদি আমি ফরওয়ার্ড বায়াস অ্যাপ্লাই করি, সম্মুখ বায়াস অ্যাপ্লাই করি। তো সেই কারেন্টটাকে আমরা কি বলেছিলাম, যে ব্যাপন প্রবাহ বা ডিফিউশন কারেন্ট। তাহলে ফরওয়ার্ড বায়াসে যে কারেন্টটা হয়েছিল সেটাকে আমরা কি বলি, ব্যাপন প্রবাহ। তো এখানটায় তোরা আসবে কি, হেডিং লিখবি যে ডায়োড, পিএন জাংশন ডায়োড ব্রেকডাউন, ঠিক আছে? বাংলা এখানটায় কি লিখবো, ঠিক আছে, পিএন জাংশন ডায়োড ব্রেকডাউন বলেই লিখছি। পিএন জাংশন ডায়োড শোন ভালো করে বুঝবি কিন্তু, পিএন জাংশন ডায়োড ব্রেকডাউন, পিএন জাংশন ডায়োড ব্রেকডাউন। এখানে আমি কিছু নোট পয়েন্ট লিখে নিচ্ছি যে যে ফরওয়ার্ড বায়াস হলে কি হবে না, সংখ্যাগুরু আধানবাহক তড়িৎ পরিবহন করে, যেটাকে আমরা বলছি ডিফিউশন কারেন্ট বলতে কি, ডিফিউশন কারেন্ট মানে ব্যাপন প্রবাহ, যাকে আমরা বলছি ব্যাপন প্রবাহ, ঠিক আছে? আচ্ছা, 1 নম্বর, যদি ফরওয়ার্ড বায়াস করি তাহলে যে কারেন্টটা হচ্ছে সেটা কার জন্য, ফরওয়ার্ড বায়াস মানে পি সাইডের সাথে ব্যাটারির পজিটিভ, এন সাইডের সাথে ব্যাটারির নেগেটিভ, আমরা দেখেছি কারেন্ট যাচ্ছিল, তো সেটা হচ্ছে কি না, ব্যাপন প্রবাহ হচ্ছে। আমরা জানি যেটা সংখ্যায় বেশি সেটা ওই জায়গা থেকে মানে বেশি ঘনত্বের জায়গা থেকে কম ঘনত্বের জায়গায় যাওয়াকে কি বলে, ব্যাপন বলে, এই জন্য এটা ব্যাপন প্রবাহ। 2 নম্বর, যদি রিভার্স বায়াস, আরবি মানে কি, আরবি মানে রিভার্স বায়াস হলে রিভার্স বায়াসে ডিপ্লিশন রিজিয়ন আরো বেড়ে যায়, রিভার্স বায়াসে নিঃশেষিত অঞ্চল আরো বেড়ে যায়, আর নিঃশেষিত অঞ্চল বেড়ে যাওয়ার জন্য সংখ্যাগুরু আধানবাহক কোনো তড়িৎ প্রবাহ করে না, কেবলমাত্র সংখ্যালঘু আধানবাহক হালকা একটা তড়িৎ প্রবাহ করে, যেটা কিন্তু অনেক কম। তো রিভার্স বায়াস হলে কি হবে, সংখ্যালঘু আধানবাহক তড়িৎ পরিবহন করে, যাকে আমরা কি বলছি, ড্রিফট কারেন্ট বলছি, ডিআরআইএফটি, ড্রিফট কারেন্ট বলছি। ড্রিফট কারেন্ট বাংলা আমি একে বিচলন প্রবাহ বলে, বিচলন প্রবাহ। তাহলে যদি আমি বলি যে যে ফরওয়ার্ড বায়াসে যে কারেন্ট হচ্ছে সংখ্যাগুরু আধানবাহকের জন্য, তাকে আমরা বলছি ব্যাপন প্রবাহ। কেন কি, সংখ্যায় বেশি তার জন্য তড়িৎ প্রবাহ হচ্ছে মানে ব্যাপন হচ্ছে, আর সংখ্যালঘু আধানবাহক খুব কম সংখ্যায় যাচ্ছে, যেটাকে আমরা কি বলছি, ড্রিফট কারেন্ট। ক্লিয়ার? আচ্ছা, এবারে আমরা যেটা পিএন জাংশন ডায়োড ব্রেকডাউনের কথা বলছি সেটা হচ্ছে কি, প্রথমে এখানটায় আমার পয়েন্ট আসবে যে 1 নম্বর পয়েন্ট হচ্ছে কি না, পিএন জাংশন এ রিভার্স বায়াসে, পিএন জাংশন রিভার্স বায়াস বলে লিখে দিচ্ছি, পিএন জাংশন কিসে আছে, রিভার্স বায়াসে আছে। ব্রেকডাউন যেটা হচ্ছে, ব্রেকডাউনের প্রথম মানে আমি বলছি ব্রেকডাউন বলতে কি, বৈকল্য, ঠিক আছে, বা ভেঙে যাওয়া বলতে ওরকম করে ভেঙে যাওয়া নয়, মানে খারাপ হয়ে যাওয়া। তো পিএন জাংশন রিভার্স বায়াসে রেখেছি। গ্রাফ যদি আমি দেখাই সিম্পলি, আমরা দেখেছিলাম যে ফরওয়ার্ড বায়াসে এরকম একটা গ্রাফ হয়েছিল, আর রিভার্স বায়াসে
হালকা একটু কারেন্ট হয়ে কিন্তু স্যাচুরেট হয়ে গেছিল কারেন্ট, মানে সম্পৃক্ত, বিপরীত সম্পৃক্ত প্রবাহ হয়েছিল, হ্যাঁ কি না? খুব একটা বাড়েনি। এই যে যে কারেন্টটা, যেটাকে আমরা কি বলছিলাম, বিপরীত বিপরীত সম্পৃক্ত প্রবাহ, মানে উল্টো দিকে, খুব কম কারেন্ট, তাই না? বিপরীত বিপরীত সম্পৃক্ত প্রবাহ আমরা দেখেছিলাম, সম্পৃক্ত প্রবাহ, ঠিক আছে? বিপরীত সম্পৃক্ত প্রবাহ, এটাকেই ড্রিফট কারেন্ট আমরা বলছি। তবে ড্রিফট কারেন্টটা একটা আম, মানে পৌঁছে গিয়ে আর বাড়েনি, যতই আমি বিভব প্রভেদ বাড়াই না কেন। ক্লিয়ার? এখন কথা হচ্ছে যে আমি এদিকে মানে রিভার্স বায়াস, এটা কিন্তু দেখ ফরওয়ার্ড বায়াস, আর এদিকে কি হচ্ছে রিভার্স বায়াস, উল্টো দিকে। রিভার্স বায়াস আমি বাড়াতে আছি বাড়াতে আছি বাড়াতে আছি, একটা সময় হবে কি, এই রিভার্স বায়াস বাড়ানোর জন্য কারেন্ট হঠাৎ করে হাই হয়ে যাবে উল্টো দিকে। ক্লিয়ার? কারেন্ট হঠাৎ করে হাই হয়ে যাবে উল্টো দিকে। এটাকেই আমরা কি বলছি, ব্রেকডাউন। ব্রেকডাউন, এই যে যে এই যে যে এখানটায় যে ব্রেকডাউন হয়ে গেল যে ভোল্টেজে, এর উপরে ভিত্তি করে দেখ, এই যে যে ব্রেকডাউন হচ্ছে তার উপরে ভিত্তি করে আমরা দুটো ব্রেকডাউন বলবো, একটা হচ্ছে অ্যাভালাঞ্চ ব্রেকডাউন আর একটা হচ্ছে জেনার ব্রেকডাউন, ঠিক আছে? সম্প্রপাত বৈকল্য আর একটা হচ্ছে কি জেনার বৈকল্য, ঠিক আছে? তো দেখ, সম্প্রপাত বৈকল্য আর জেনার বৈকল্য কি হচ্ছে। প্রথম কথা এই সাইডটা তোলা হয়ে গেছে সবার, এই সাইডটা। তো আমি কি বলেছি শোন, বলেছি যে জেনা পিএন জাংশন ডায়োড ব্রেকডাউনের কথা বলছে, মানে অতি অবশ্যই ওটা কোন বায়াসে থাকবে, রিভার্স বায়াস। আমরা এখন রিভার্স বায়াস নিয়েই কথা বলছি। এখন দুটো টাইপের ডায়োড হতে পারে, দুটো টাইপের। একটা হচ্ছে খুব আহ, কম ডোপিং মাত্রা করা আছে, আর একটা হচ্ছে কি খুব বেশি মাত্রায় ডোপিং করা আছে। ক্লিয়ার? আচ্ছা দেখ, আমি বলছি, আমি একটা পিএন জাংশন ডায়োড এখানে লিখে নিচ্ছি, এদিকে ছবি এঁকে নিচ্ছি, তাহলে আমার বোঝাতে সুবিধা হবে। একটা পিএন জাংশন ডায়োড আমি নিলাম। ক্লিয়ার? এক কাজ করি, আমি এটাকে এরকম করে নিই, একটা হচ্ছে এদিকে লিখে নিই সম্প্রপাত বৈকল্য, তাহলে কম সময়ের মধ্যে জিনিসটা ইজি হয়ে যাবে। সম্প্রপাত সম্প্রপাত বৈকল্য, এটা হচ্ছে কি জেনার বৈকল্য, জেনার বৈকল্য, জেনার ব্রেকডাউন। ক্লিয়ার? সম্প্রপাত বৈকল্য আর একটা হচ্ছে কি জেনার বৈকল্য। শোনো, হয় কি, আমি বলেছি যে মেন যে কথা, প্রথমে সম্প্রপাত বৈকল্য হচ্ছে কি, এখানে আমি লিখবো কি, লো ডোপিং, বাংলার লিখি নিম্নমাত্রায় ডোপিং বিশিষ্ট পিএন সংযোগ, লিখে দিচ্ছি এরকম, নিম্ন মাত্রায় ডোপিং বিশিষ্ট পিএন ডায়োড। এখানটা এটা ইউজ করা আছে। শোন, আমি ব্রেকডাউন বলেছি মানে দুজনেই কিন্তু রিভার্স বায়াস। একটা হচ্ছে কি অল্প মাত্রায় ডোপিং বিশিষ্ট পিএন সংযোগ, একটা হচ্ছে কি হবে বেশি মাত্রায় ডোপিং বিশিষ্ট পিএন সংযোগ হবে। ক্লিয়ার? হ্যাঁ, এখানে লিখবো কি উচ্চ মাত্রায় ডোপিং বিশিষ্ট পিএন পিএন ডায়োড, দুজনকেই আমি রিভার্স বায়াসে রেখেছি। অ্যাকচুয়ালি হয়েছে কি দেখ, এখানে যদি নিম্নমাত্রায় ডোপিং হয়, শোন, নিম্নমাত্রায় ডোপিং হলে কি হবে, যখন নিম্নমাত্রায় ডোপিং থাকবে তখন রিভার্স বায়াস হলে কি হবে, দেখ নিম্নমাত্রায় ডোপিং যখন হচ্ছে তখন ওই যে যে নিঃশেষিত অঞ্চল না, সেটা অনেকটা চওড়া হবে। কেন? দেখ, কম মাত্রায় ডোপিং করা আছে, তাহলে ইলেকট্রন হোল দূরে দূরে আছে। তো একটা ইলেকট্রন একটা হোল যখন ওই মিডিল রিজনে মিলে যাবে, তাহলে বেশি জায়গা ফাঁকা হয়ে যাবে, হ্যাঁ কি না বল? যদি এটার ডোপিং মাত্রা কম থাকে, তাহলে এদিকে পি সাইড এদিকে এন সাইড, তো এই মাঝে পি সাইডের হোল আর এন সাইডের ইলেকট্রন মিলে গিয়ে তো ডিপ্লিশন রিজন বানায়। তো নিম্নমাত্রায় ডোপিং এর ক্ষেত্রে কি হবে না, নিঃশেষিত অঞ্চল অনেক বেশি হয়, বড় হয়, চওড়া হয়,
নিম্নমাত্রায় ডোপিং বিশিষ্ট পিএন ডায়োড কি হবে? এর ক্ষেত্রে নিঃশেষিত অঞ্চল কি হবে? চওড়া হয়। ক্লিয়ার? আর উচ্চমাত্রায় ডোপিং বিশিষ্ট পিএন জাংশনের ক্ষেত্রে কি হবে না, এর ক্ষেত্রে কিন্তু নিঃশেষিত অঞ্চল খুব একটা বেশি চওড়া হবে না, মোটামুটি কম হবে। এখানে লিখব এর ক্ষেত্রে নিঃশেষিত অঞ্চলের বেধ কি হয়? কম হয়। নিঃশেষিত অঞ্চলের বেধ কি হয়? কম হয়। এবার আমি কি রেখেছি? দুজনকে রিভার্স বায়াসে, পি সাইডকে ব্যাটারির নেগেটিভ, এন সাইডকে ব্যাটারির পজিটিভ। একেও তাই, পি সাইডকে ব্যাটারির নেগেটিভ, এন সাইডকে ব্যাটারির পজিটিভ। রিভার্স বায়াসে দুজনকেই রেখেছি। ক্লিয়ার? সুবিধা কি হচ্ছে যে সম্প্রপাত বৈকল্য থেকে জেনার বৈকল্যের সুবিধা কি হচ্ছে, দেখ কেন এরকমটা করা হলো, সমস্যা কি ছিল? হয় কি, যখন আমি রিভার্স বায়াস রেখেছি এই সম্প্রপাত যেটা সম্প্রপাত বৈকল্য হচ্ছে, আমি রিভার্স বায়াস, দেখ এখানটায় আমি যদি বলি যে এখানটায় তো কি আছে, মাইনরিটি চার্জ ক্যারিয়ার বলতে কি এই মাঝে কি আছে, এই মাঝে সিলিকনের ডায়োড যদি হয়, সিলিকন আছে, ঠিক আছে, সিলিকন আছে, সব জায়গায় আছে। তবে রিভার্স বায়াসে কারেন্ট কে নিয়ে যাবে রিভার্স বায়াসে? মাইনর চার্জ ক্যারিয়ার, ঠিক আছে, মাইনর চার্জ ক্যারিয়ার। তো এই মাঝে তো কিছু নেই, তো এখন ইলেকট্রিক ফিল্ড কোন দিকে আছে? এদিকে, ইলেকট্রিক ফিল্ড এদিকে আছে। ক্লিয়ার? তো নিঃশেষিত অঞ্চল, এখানে নিঃশেষিত অঞ্চল মানে কি? কেউ নেই, না ইলেকট্রন না হোল, কেউ নেই। ঠিক আছে? তো এখন আমি রিভার্স বায়াস করে কি করতে চাইছি, এখানে ধরো কোন একটা সিলিকন আছে, তার বন্ধনস্থিত ইলেকট্রন হোল কে কি করতে, তার বন্ধনস্থিত যে ইলেকট্রন আছে তাকে আমি কি করতে চাইছি, ইলেকট্রন ওখান থেকে বন্ধন থেকে বার করতে চাইছি ইলেকট্রিক ফিল্ড ইউজ করে। ক্লিয়ার? করতে গেলে কি হবে, দেখ এখান থেকে যে এন সাইডের যে হোল আছে তাদেরকে কি করবে, এদিকে যেতে চাইবে, আর ইলেকট্রনকে এদিকে যেতে চাইবে, উল্টো দিকে, কেন কি এটা নেগেটিভ সাইড। পি সাইডের মাইনর চার্জ ক্যারিয়ার কে? ইলেকট্রন। এন সাইডের মাইনর চার্জ ক্যারিয়ার কে? হোল। আর আমি ইলেকট্রিক ফিল্ড এমন দিয়েছি উল্টো দিকে, ঠিক আছে, তাহলে কি হবে, এদিকটা প্লাস দিয়েছি, এদিকটা মাইনাস দিয়েছি, তার মানে ইলেকট্রনকে ওদিকে যেতে বাধ্য করবে, তাই না? ইলেকট্রনকে ওদিকে যেতে বাধ্য করবে। এখন আমি ভোল্টেজ বাড়াতে বাড়াতে এত বেশি ভোল্টেজ করে দিয়েছি, কেন কি নিঃশেষিত অঞ্চল অনেক বড়, এত বেশি ভোল্টেজ করে দিয়েছি, ইলেকট্রনের গতিবেগ অনেক বেড়ে গেছে। ওই ইলেকট্রন যখন দ্রুত বেগে যাবে তখন এগুলোর সঙ্গে ধাক্কা করে এখান থেকে একটা ইলেকট্রনকে বার করে দিল, তাহলে এখানে একটা হোল, বাইরে ইলেকট্রন চলে গেল, সেই ইলেকট্রন আবার ধাক্কা করবে, আবার ইলেকট্রন হোল তৈরি হবে। মানেটা কি হলো শোন, মানেটা হলো যে একটা পিএন জাংশন ডায়োড যেটা নিম্নমাত্রায় ডোপিং করা আছে, তাহলে নিঃশেষিত অঞ্চল চওড়া হবে। ঠিক আছে? একে আমি রিভার্স বায়াসে রেখেছি, আমি চাই রিভার্স বায়াস আমি বাড়াতে থাকছি, মানে ভোল্টেজ আমি বাড়াতে থাকছি। এখানে রিভার্স বায়াস মানে কি, এদিকের হচ্ছে মাইনর চার্জ ক্যারিয়ার, পি সাইডের মাইনর চার্জ ক্যারিয়ার কে ইলেকট্রন, আর এন সাইডের মাইনর চার্জ ক্যারিয়ার কে হোল। তো রিভার্স বায়াসে মাইনর চার্জ ক্যারিয়ারের গতির জন্য কারেন্ট পাওয়া যাবে। তো এত বেশি আমি ভোল্টেজ দিয়েছি, ইলেকট্রন খুব উচ্চ গতি হয়েছে, তাহলে যাওয়ার ফলে কি হবে, এখানটায় ধাক্কা লেগে কি হবে, ইলেকট্রন হোল তৈরি হবে। আচ্ছা, যখন ধাক্কা লেগে ইলেকট্রন হোল তৈরি হচ্ছে তখন ডায়োড গরম হয়ে যাবে, একটা সময় ডায়োড কিন্তু জ্বলেও যেতে পারে। ক্লিয়ার? একটা সময় ডায়োড কি হতে পারে, জ্বলেও যেতে পারে। তো ব্রেকডাউন তো হবে, কারেন্ট আমি হাই মাত্রায় পেয়ে যাব, কিন্তু ডায়োড খারাপ হয়ে যেতে পারে। আমরা এখন চাইছি যে ডায়োড যাতে গরম না হয় আর হাই কারেন্ট পেয়ে যাই, তখন আমরা করব কি, জেনার ব্রেকডাউন। তো এখানটায় কি লিখবি, লেখ খুব উচ্চ, এই সাইডে লিখবি, বাম সাইডে এটা আঁকা আছে, হ্যাঁ, লেখ খুব উচ্চ বিপরীত বায়াস প্রয়োগ করা হলে, খুব উচ্চ বিপরীত বায়াস প্রয়োগ করা হলে
খুব উচ্চ বিপরীত বায়াস প্রয়োগ করা হলে পি প্রান্তের পি প্রান্তের পি প্রান্তের সংখ্যালঘু আধান বাহক পি প্রান্তের সংখ্যালঘু আধান বাহক পি প্রান্তের সংখ্যালঘু আধান বাহক উচ্চ গতিশক্তি অর্জন করে পি প্রান্তের সংখ্যালঘু আধান বাহক কে ইলেকট্রন। পি প্রান্তের সংখ্যালঘু আধান বাহক ইলেকট্রন উচ্চ গতিশক্তি অর্জন করে যখন নিঃশেষিত অঞ্চল ভেদ করে যায় যখন নিঃশেষিত অঞ্চল ভেদ করে যায় তখন বন্ধনস্থিত ইলেকট্রনের সহিত সংঘর্ষ হয় তখন বন্ধনস্থিত ইলেকট্রনের সহিত কি হয়, সংঘর্ষ হয়। ক্লিয়ার? তখন বন্ধনস্থিত, এই যে দেখ ভালো করে বোঝ, এই ইলেকট্রনটা খুব উচ্চ গতি হয়ে গেছে না, আমরা যত বিভব প্রভেদ প্রয়োগ করব সেই অনুযায়ী ইভি হবে গতিশক্তি। তো এই যখন খুব দ্রুততার সঙ্গে যাবে, ধাক্কা লেগে কি হবে, এই বন্ধনগুলো ভেঙে যাবে হলে কি হবে, ইলেকট্রন হোল পেয়ার তৈরি হবে। ঠিক আছে, বন্ধনস্থিত ইলেকট্রনের সহিত সংঘর্ষ হয় এবং এবং প্রচুর প্রচুর ইলেকট্রন হোল যুগ্ম তৈরি হয়। সেই সঙ্গে তড়িৎ প্রবাহ মাত্রা হঠাৎ উচ্চ মানে পৌঁছায় এবং ডায়োডটি খুব গরম হয়ে পড়ে একে সম্প্রপাত বৈকল্য বলে। তোরা আগের দিন বলছিলিস না, যখন আমি পিএন জাংশনের ফরওয়ার্ড বায়াস আর রিভার্স বায়াস লেখচিত্র করছিলাম, সঙ্গে অনেক বড় করে লেখাচ্ছিলাম, তখন বলছিলাম না যে এর সঙ্গে কি এত বড় করে লিখতে হবে। কালকেই আমি সংসদের একটা কোশ্চেন দেখেছি, 4 নাম্বারের কোশ্চেন, পুরো 4 নাম্বারের কোশ্চেন বলেছে একটা পিএন জাংশন ডায়োডের সম্মুখ বায়াস বিপরীত বায়াস প্রয়োগের ক্ষেত্রে আইভি লেখচিত্র অঙ্কন করো এবং পুরো ব্যাখ্যা করো, সঙ্গে এটি অহমীয় পরিবাহী গতীয় রোধ নির্ণয় করো বা গতীয় রোধের রাশিমালা লেখো, মানে পুরোটা 4 নাম্বারের। বোঝা গেল? দেখবি আমি তোকে দেখিয়ে দেবো, সংসদ নমুনা কোশ্চেন আছে। ঠিক আছে, তাহলে কি বলা হচ্ছে শোন, এখানটায় অতিরিক্ত খুব উচ্চ গতিশক্তির জন্য যখন এখানে সংঘর্ষ হচ্ছে, দেখ যখন কোনো জায়গায় সংঘর্ষ হবে তখন দেখবি হিট তৈরি হবে, তাই না? তখন কি হবে, হিট তৈরি হবে। আচ্ছা আমাকে বল, আমরা এটা পেয়েছিলাম না যে ইলেকট্রিক ফিল্ড সমান পোটেনশিয়াল ডিফারেন্স বাই ডিস্টেন্স, নাকি না? ইলেকট্রিক ফিল্ড সমান পোটেনশিয়াল ডিফারেন্স বাই ডিস্টেন্স। এখানে নিঃশেষিত অঞ্চলের বেধ কত, ধরো ডি, নিঃশেষিত অঞ্চলের বেধ কত, ডি। আচ্ছা আমি চাইছি, দেখ নিঃশেষিত অঞ্চল তো আমি কমাতে পারবো না। কেন কমাতে পারবো না? কেন কি রিভার্স বায়াসে নিঃশেষিত অঞ্চল আরো বেড়ে যায়, কমবে কি? ঠিক আছে, নিঃশেষিত অঞ্চল আমি কমাতে পারবো না। তাহলে নিঃশেষিত অঞ্চল যে ডোপিং করে দিয়েছি এই জন্য আমি কি চাইছিলাম যে এক্ষেত্রে আমরা ভোল্টেজ বাড়াচ্ছিলাম, ভি যদি বাড়াই তাহলে ই বেড়ে যাবে, আর ই বেড়ে গেলে ইলেকট্রন গতিশীল হবে। ক্লিয়ার? এটা ছিল। এখন এই ভি বাড়াতে গিয়ে দেখা যাচ্ছিল ইলেকট্রন বেশি গতিশক্তি পেয়ে গেছিল, ফলে ধাক্কা করে খুব তাপ উৎপন্ন করছিল,
ফলে ডায়োডটা জ্বলে যেতে পারে বা খুব তাপ উৎপন্ন হতে পারে। এখন কি করা যায়, যাতে আমি কম বিভব প্রভেদ প্রয়োগ করব, রিভার্স বায়াস, কম বিভব প্রভেদ ধরো 6 ভোল্ট, ঠিক আছে, প্রয়োগ করব, অথচ আমি হাই ইলেকট্রিক ফিল্ড পেয়ে যাব। এই ফর্মুলা দেখ, ভি বাই ডি, আমি ভি কে কম রাখলাম, যদি আমি ডি কে খুব কমিয়ে দিই, দেখা গেল আমি ডিপ্লিশন, ধরো আমি ভি রেখেছি 6 ভোল্ট, 6 ভোল্ট, আর ডিপ্লিশন যে রিজিয়ন এর বেলা ধরো ডি রেখেছি কত, 1 মাইক্রোমিটার, মাইক্রোমিটার মানে কত, 10⁻⁻⁶ মিটার, এর বেলা ইলেকট্রিক ফিল্ড কত আসবে দেখ, 6/10⁻⁻⁶, মানে 6 × 10⁻⁻⁶ ভোল্ট পার মিটার, অনেক উচ্চ ইলেকট্রিক ফিল্ড হয়ে গেছে। ক্লিয়ার? তো আমরা চাইছি যে ডায়োড ব্রেকডাউন হলে হাই কারেন্টটা যাতে পেয়ে যাই, কিন্তু ডায়োড যেন গরম না হয় খুব, তার জন্য আমরা কি করেছি যে বিভব আমরা বেশি প্রয়োগ করব না, তাতে হাই ইলেকট্রিক ফিল্ড পাবো। কি করলে, ডিপ্লিশন রিজন মানে নিঃশেষিত অঞ্চল কমিয়ে দাও। নিঃশেষিত অঞ্চলের বেধ কম থাকবে কখন, যদি উচ্চ মাত্রায় ডোপিং হয়। তো কথা হচ্ছে কি, ব্রেকডাউন, একটা পিএন জাংশন ডায়োডের ব্রেকডাউন হবে রিভার্স বায়াসে রাখলে। যদি নিম্নমাত্রার ডোপিং বিশিষ্ট ডায়োডকে আমি রিভার্স বায়াসে রাখি, তাহলে হবে কি, সম্প্রপাত বৈকল্য। যদি উচ্চ মাত্রার ডোপিং বিশিষ্ট ডায়োডকে আমরা রিভার্স বায়াসে রাখি, তাহলে হবে কি, জেনার বৈকল্য। ক্লিয়ার? এক্ষেত্রে আমরা লিখেছি নিঃশেষিত অঞ্চলের বেধ কম হয়, এক্ষেত্রে এরপরে লেখা শুরু কর, এই সাইডে, ডান সাইডে, এক্ষেত্রে হ্যাঁ, জেনার বৈকল্যতে লিখবি। এক্ষেত্রে খুব অল্প বিপরীত বায়াস প্রয়োগ করা হলে, এক্ষেত্রে খুব অল্প বিপরীত বায়াস প্রয়োগ করা হলে, ঠিক আছে, এরকম লিখবি। এক্ষেত্রে খুব অল্প বিপরীত বায়াস প্রয়োগ করা হলেও নিঃশেষিত অঞ্চলের দু প্রান্তের মধ্যে খুবই উচ্চমানের তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়। এই তড়িৎ ক্ষেত্র সরাসরি অর্ধপরিবাহী কেলাসের বন্ধনগুলিকে ভেঙে দিতে পারে এবং কেলাসের মধ্যে প্রচুর পরিমাণে আধান বাহক মুক্ত হয়ে পড়ে। ঠিক আছে, অর্থাৎ অপেক্ষাকৃত কম বিপরীত বায়াস ভোল্টেজের দরুন অপেক্ষাকৃত কম বিপরীত বায়াস ভোল্টেজের দরুন উচ্চ মাত্রার ডোপিং বিশিষ্ট
উচ্চমাত্রার ডোপিং বিশিষ্ট উচ্চমাত্রার ডোপিং বিশিষ্ট পিএন সংযোগ ডায়োডে পিএন সংযোগ ডায়োডে স্থির বৈকল্য ভোল্টেজেই স্থির বৈকল্য ভোল্টেজেই স্থির বৈকল্য ভোল্টেজেই বিপরীত প্রবাহ বহুগুণ বৃদ্ধি পায়। বিপরীত প্রবাহ বহুগুণ বৃদ্ধি পায়। এই ঘটনাকে জেনার বৈকল্য বলে। যদি কারোর পুরো লিখতে সমস্যা হয় তাহলে সে লাস্ট লাইন লিখতে পারিস। হ্যাঁ, এই হ্যাঁ এই ঘটনাকে জেনার বৈকল্য বলে। হ্যাঁ, না কি বলেছি, লাস্ট কি বলেছি, বলেছি যে যে উচ্চমাত্রার ডোপিং বিশিষ্ট, কি বলেছি, উচ্চমাত্রার ডোপিং বিশিষ্ট, ঠিক আছে, পিএন সংযোগ ডায়োডকে অল্প মাত্রার বিপরীত বায়াস ভোল্টেজে অল্প মাত্রার বিপরীত বায়াস ভোল্টেজে কি হবে, খুব উচ্চ মাত্রার তড়িৎ প্রবাহ পাওয়ার যে ঘটনা হচ্ছে এবং স্থির বৈকল্য ভোল্টেজ থাকছে, এটাকে আমরা কি বলছি, জেনার ব্রেকডাউন। ক্লিয়ার? তো আমরা দেখতে পাচ্ছি কি, শোন, এখানে আমি দুটো গ্রাফকে মাঝে আঁকছি। দেখ দেখ কি হচ্ছে, এটা ধরো আমি গ্রাফ আঁকছি এখানটায়, এই দেখ আই এদিকে ভি, তো হ্যাঁ এইটা এরকম আছে, তাই না, চলছে, এইটা চলে গেল, কি হচ্ছে, এটা হচ্ছে অল্প ভোল্টেজে যেটা হলো সেটা হচ্ছে কি জেনার ব্রেকডাউন। ঠিক আছে, এটাকে আমরা কি বলবো, জেনার ব্রেকডাউন, জেনার বৈকল্য। ভালো করে শোন। আচ্ছা, সম্প্রপাত বৈকল্যতে কি হবে, আরো ভোল্টেজ বাড়াতে হবে। ঠিক আছে, সম্প্রপাত বৈকল্যতে যেমন দেখ জেনার বৈকল্যতে আসা মাত্রই কারেন্ট বেড়ে গেছে না, সম্প্রপাত বৈকল্যতে কি হবে, ধীরে ধীরে বাড়বে, দেন তারপরে এরকম হবে। হঠাৎ করে একেবারে হচ্ছে কি জেনার বৈকল্যতে, এটা হবে কি সম্প্রপাত বৈকল্য। যদি দুটো গ্রাফ থাকে সম্প্রপাত বৈকল্য, তবে তোদেরকে শুধু জেনার বৈকল্য গ্রাফ দেবে। ভি এই যে 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 ভোল্টেজে ব্রেকডাউন হলো আমরা এটাকে কি বলছি, ভিজেড। ভিজেড যে ভোল্টেজে যে ভোল্টেজে যে ভোল্টেজে হচ্ছে কি না ব্রেকডাউন হচ্ছে তাকে আমরা কি বলছি, ভিজেড। হ্যাঁ, দুটো লেখচিত্র একসঙ্গে, তবে পরীক্ষায় তোদের শুধু একটাই দেবে, শুধু জেনার বৈকল্য দেবে। ঠিক আছে, আচ্ছা একটু বলে দিই, জেনার ডায়োডের সিম্বল কি হচ্ছে, জেনার ডায়োড এর সিম্বল কি হবে, একটা পিএন জাংশন ডায়োড আমরা এঁকেছি না এরকম করে, বাস একে শুধু এইরকম করে দিলেই হবে, অথবা এটাকে এরকম করলেও হবে, অসুবিধা নেই, এদিকে এদিকে। এটা জেনার ডায়োড, মানে পিএন জাংশন ডায়োডের যেটা লাইন ছিল তাকে একটু এদিক ওদিক করে। ঠিক আছে, হ্যাঁ পিএন জাংশন বলেছিলাম। ঠিক আছে, তো এখানটা একটা জিনিস দেখতে পাচ্ছিস যে, একটা জিনিস দেখতে পাচ্ছিস কি, যখন ব্রেকডাউন হচ্ছে জেনার ব্রেকডাউন, তখন কিন্তু ভোল্টেজ এক জায়গায় স্থির আছে, কারেন্ট কিন্তু বেড়ে যাচ্ছে। তার মানে কি বলতে পারি আমরা, ভোল্টেজ স্টেবিলাইজার হিসাবে জেনার ডায়োডকে ইউজ করতে পারি, হ্যাঁ কি না, ভোল্টেজ স্টেবিলাইজার হিসাবে। ধরো ধরো আমার কোনো একটা রোধের দুই প্রান্তে সব সময় 5 ভোল্ট প্রয়োজন, কি বললাম, আমার সব কোনো একটা রেজিস্ট্যান্স বা কোনো একটা বাল্ব ধরো, তার দুই প্রান্তে সবসময় ওর 5 ভোল্ট প্রয়োজন। আমি কি করব, ওই বাল্ব বা লোডের সমান্তরালে একটা জেনার ডায়োড রাখবো, যে জেনার ডায়োডটাকে রিভার্স বায়াসে ওই ইনপুট ভোল্টেজের সঙ্গে রাখবো। ইনপুট ভোল্টেজ কিন্তু ফ্ল্যাকচুয়েট করছে, 15 হচ্ছে, কোনো সময় 10 হচ্ছে, কোনো সময় 8 হচ্ছে, কিন্তু জেনার কিন্তু সবসময় কি রাখবে, 5 ভোল্টই রাখবে। ক্লিয়ার? হ্যাঁ, তো এখানে লাস্ট হেডিং দিয়ে রেখে দিবি যে, আচ্ছা
ঠিক আছে, লিখে দিচ্ছি আমি। লেখচিত্র তো বললাম, ঠিক আছে, লেখচিত্র তো বললাম জেনার ডায়োডের। আচ্ছা, এবার লিখবো যে ভোল্টেজ নিয়ন্ত্রক হিসাবে জেনার ডায়োড, ভোল্টেজ নিয়ন্ত্রক হিসাবে জেনার ডায়োড। এঁকে দেবো ছবিটা, এঁকে দিচ্ছে, এঁকে দিচ্ছে। ভোল্টেজ নিয়ন্ত্রক হিসাবে জেনার ডায়োড, শোন শোন, ভোল্টেজ নিয়ন্ত্রক হিসাবে জেনার ডায়োড আমি এটা রেখেছি কত না ভি ইনপুট, ইনপুট ভোল্টেজ, ঠিক না, ভি ইনপুট। আচ্ছা, এখানে করলাম কি একটা পিএন জাংশন ডায়োডকে রিভার্স বায়াসে রাখতে হবে, মানে ব্যাটারির পজিটিভের সঙ্গে পিএন জাংশনের নেগেটিভ রাখতে হবে, ঠিক আছে, এটা তাহলে রিভার্স বায়াসে আছে না এটা, দেখ দেখ ভালো করে, এটা ব্যাটারির পজিটিভ, এটা পিএন জাংশনের এন সাইড, মানে রিভার্স বায়াসেই তো আছে। আচ্ছা, এইটা যে রেজিস্ট্যান্স আমি লিখেছি এটা কিন্তু লোড রেজিস্ট্যান্স, ভার রোধ। এই ভার রোধের, এই ভার রোধের দুই প্রান্তে আমাকে ভোল্টেজ ফিক্সড রাখতে হবে। তো ভার রোধের দুই প্রান্তে আমি কি করেছি, সমান্তরালে জেনার ডায়োড লাগিয়েছি। তো দুজন যখন সমান্তরাল সমবায়ে থাকে তাদের ভোল্টেজ সেম থাকে একই না, সেম থাকে, এই জন্য সমান্তরালে লাগিয়েছি। তো ধরো আমার এই ভার রোধের দুই প্রান্তে 5 ভোল্ট লাগবে, তাহলে আমি 5 ভোল্টের জেনার ডায়োড ইউজ করব, যার ব্রেকডাউন হচ্ছে 5 ভোল্ট। ক্লিয়ার? আচ্ছা, তো এটা কিন্তু আমি আউটপুট পাবো কত, এখানে আউটপুট কিন্তু আমি পাবো কত, আউটপুট পাবো ভিজেডই পাবো, এটা ভিজেড মানে জেনার ডায়োডের ব্রেকডাউন। এবারে অনেক সময় কি হয়, খুব উচ্চ কারেন্ট হয়ে যেতে পারে, মানে ধরো এটার ভোল্টেজ অনেক বেশি হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আমরা একটা রোধকে সিরিজে রাখি, ঠিক আছে, একটা রোধকে আমরা সিরিজে রাখি যাতে করে খুব হাই কারেন্ট হলে সমস্যা যাতে না হয়। দেখ দেখ, এখান দিয়ে যে কারেন্ট যাচ্ছে এটাকে আমরা কি বলছি, আই, এটা দিয়ে যে কারেন্ট যাচ্ছে এটাকে কি বলছি, আই। আচ্ছা, লোড রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটাকে আমরা কি বলছি, আইএল। আর জেনার ডায়োডের মধ্য দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটাকে আমরা কি বলছি, আইজেড। তাহলে আমি কি লিখতে পারি, আই সমান, দেখ আই কারেন্ট দু ভাগ হয়ে গেছে না, আইজেড প্লাস আইএল, আইজেড প্লাস আইএল। আচ্ছা আমাকে বল আইএল কত হবে, আইএল এর দুই প্রান্তে বিভব প্রভেদ কত, ভিজেড। কেন কি জেনার ডায়োডের দুই প্রান্তে যা বিভব প্রভেদ হবে ভার রোধের দুই প্রান্তেও সেই বিভব প্রভেদ হবে। তাহলে লোড রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কারেন্ট কত হবে, ভিজেড বাই আর এল, ভিজেড বাই আর এল। আচ্ছা হলো, আমাকে বল আই কত হবে, আই, দেখ আই কত হবে, তুই বল। টোটাল ইনপুট ভোল্টেজ আমি প্রয়োগ করেছিলাম 5 ভোল্ট, সরি 15 ভোল্ট, আর জেনারের ভোল্টেজ হচ্ছে কত 5, তাহলে এ তো 5 নিয়ে নিয়েছে, তাহলে বাকি 10 এই আর এস এর দুই প্রান্তে আছে। তাহলে আই কারেন্ট কত হবে না, আই কারেন্ট হবে এর দুই প্রান্তের বিভব প্রভেদ কত হবে, ভি ইনপুট আমি যেটা দিয়েছিলাম না সেখান থেকে জেনারের ভোল্টেজটাকে বাদ দিয়ে দে, দিয়ে রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করে দে। আচ্ছা, এখান থেকে একটা কারেন্ট পাওয়া গেল, এখান থেকে একটা কারেন্ট পাওয়া গেল। আমাকে যদি বলে জেনারের মধ্য দিয়ে কারেন্ট বার করো, তাহলে কি আমি লিখতে পারি আই জেড সমান আই মাইনাস আইএল, আই এর মান আমি বসিয়ে দেব আর আইএল এর মান আমি বসিয়ে দেবো, দিলে পেয়ে যাবো। ক্লিয়ার?